হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি সুবিমান। আজকে তোমাদের সাথে ডিসকাস করব ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সাম রিলেটেড একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, যেটা তোমাদের অনেকের মধ্যেই হয়তো ডাউট থাকে। টপিকটা কি? টপিকটা হলো, কুড ইউ সলভ দ্য পিআইকিউ সাবজেক্ট ওয়াইজ অর ইয়ার ওয়াইজ? সাবজেক্ট ওয়াইজ অর ইয়ার ওয়াইজ? বিষয় ভিত্তিক না বছর ভিত্তিক? তোমরা সকলেই জানো যে ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামের জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের অ্যানালিসিস করা কতটা জরুরি। কারণ ইউপিএসসি কিন্তু প্রতি বছর কিছু রিপিটেড টপিকের উপর বারবার প্রশ্ন করে। শুধু প্রশ্নের প্যাটার্ন এবং প্রশ্নের গভীরতাটা বদলে যায়, কিন্তু সেই চ্যাপ্টার বা সেই টপিক এবং সেই টপিকের আন্ডারে কিছু সাব টপিকস কিন্তু একই থেকে যায়। এক্ষেত্রে পিআইকিউ ভালোভাবে অ্যানালিসিস করা যতটা তোমরা পারবে, বিগত ১০ বছর হোক, ২০ বছর হোক বা ১৯৮০ সাল থেকে হোক, পিআইকিউ অ্যানালিসিস করা কিন্তু খুবই জরুরি ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সাম ক্লিয়ার করার জন্য। আইদার ইট ইজ প্রিলিমিনারি এক্সাম অর মেইনস এক্সাম। কিন্তু আমরা এই পিআইকিউ অ্যানালিসিসটা শুরু করব কিভাবে? কতদিন পর থেকে আমরা শুরু করব প্রিপারেশন নেওয়ার? এবং সেটা আমরা একেকটা সাবজেক্ট ধরে, ধরে এগোবো? নাকি একটা বছরের পিআইকিউ নেব, সেগুলো সলভ করব। তারপরে আবার পরের বছরের পিআইকিউ নেব, সেগুলো সলভ করব। তো আজকে এই ভিডিওতে তোমাদের সেই ডাউট কিন্তু আমি পুরোপুরি ক্লিয়ার করে দেব। তো সঙ্গে থেকো, চলো শুরু করছি আজকের ভিডিও। দেখো, ইউপিএসসির প্রিলিমিনারি এক্সামিনেশন প্রতি বছর কন্ডাক্ট হয়ে থাকে। এবং প্রতি বছর তোমরা জানো এক্সাম প্যাটার্ন কি। প্রিলিমিনারি এক্সামিনেশনে জিএস পেপারে মোট ১০০টি প্রশ্ন থাকে এবং বিভিন্ন বিষয়ের উপর প্রশ্ন করা হয়। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল ইস্যুস এবং সাম মিসেলেনিয়াস টপিকস, এগুলো থেকে প্রশ্ন আসে। তো সেক্ষেত্রে পিআইকিউর অ্যানালিসিস করার জন্য তোমাদের কাছে যদি একটা খুব ভালো স্ট্র্যাটেজি না থাকে, তাহলে কিন্তু পিআইকিউ অ্যানালিসিস করার যে ভালো দিকটা, সেটা তোমরা ইউটিলাইজ করতে পারবে না। দেখো, আমরা শুরু করছি ১ম এ যে সাবজেক্ট ওয়াইজ অ্যানালিসিস বলতে কি বোঝায়? দেখো, সাবজেক্ট ওয়াইজ অ্যানালিসিস কথার অর্থ হলো জিএস পেপারে যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে। ফর এক্সাম্পল আমি ২ টো সাবজেক্ট নিচ্ছি, পলিটি অ্যান্ড ইকোনমি। তো তুমি বিগত 20 ইয়ার্স, ২০ বছরের পিআইকিউ যদি তুমি কম্পাইল করো এবং পলিটি এবং ইকোনমির চ্যাপ্টার ওয়াইজ পিআইকিউ তুমি যদি প্র্যাকটিস করো, তাহলে তোমার ক্ষেত্রে এখানে ২ টো সুবিধা থাকছে। এক, ইউপিএসসি তার প্রিলিমিনারি এক্সামিনেশনে কোন, কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন করে থাকে, বারবার কোন, কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে এবং কোন মানের প্রশ্ন আসছে। ইজি লেভেল আসছে না মডারেট লেভেল আসছে না ডিফিকাল্টি লেভেল আসছে? বা ওই সাবজেক্ট থেকে আর কি, কি নতুন ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু তুমি ভালো করে বুঝতে পারবে। ফর এক্সাম্পল, একটা টপিক নিচ্ছি আমি ইকোনমির, মানি মাল্টিপ্লায়ার। যদি টপিকটা নাও জেনে থাকো তাহলে শুনে নাও। আর জিডিপি ডিফ্লেটর, এটা ইকোনমির কোর টপিক। এছাড়াও আমি আরো ২ টো টপিক নিচ্ছি হিস্ট্রির, যেমন গান্ধিয়ান মুভমেন্ট, এটা হিস্ট্রির টপিক, মডার্ন হিস্ট্রির টপিক, আধুনিক ভারতের ইতিহাস, গান্ধিয়ান মুভমেন্ট, গান্ধীজির যে সমস্ত আন্দোলনগুলো রয়েছে। আরেকটা টপিক নিলাম হিস্ট্রি, সেটা হচ্ছে সোশ্যাল রিফর্মস। যদি তুমি পিআইকিউ অ্যানালিসিস করো সাবজেক্ট ওয়াইজ, তাহলে দেখবে আধুনিক ভারতের ইতিহাস থেকে এই গান্ধীজির উপর এবং সোশ্যাল রিফর্মস এর উপর। সোশ্যাল রিফর্ম মানে যেখানে আমাদের বিদ্যাসাগর, রাজা রামমোহন রয়, দেবেন্দ্রনাথ টেগোর, এই সমস্ত ব্যক্তিদের বিভিন্ন অবদানের কথা উল্লেখ আছে। এই ২ টো টপিক থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে। কিন্তু তুমি এটা বুঝবে কিভাবে? তুমি যদি ইয়ার ওয়াইজ এনালিসিস করো, এই আন্দাজটা তুমি করতে পারবে না। কিন্তু তুমি যদি সাবজেক্ট ওয়াইজ এনালিসিস করো, তাহলে কিন্তু এই দুটো তুমি অবশ্যই বুঝতে পারবে। এরপরে দেখো, ইয়ার ওয়াইজ এনালিসিস কথা। দেখো, ইয়ার ওয়াইজ এনালিসিস মানে হচ্ছে বছর ভিত্তিক এনালিসিস। তো তুমি এখানে কি করবে? তুমি প্রতি বছর যে ইউপিএসসির প্রিলিমস এক্সাম হচ্ছে, সেই এক্সামের প্রতি বছরের প্রশ্ন একসাথে কম্পাইল করলে, যেটা তুমি আমাদের রাইস আইএস ওয়েবসাইটেও পেয়ে যাবে উইথ সলিউশনস। সেই সলিউশনস গুলো দেখলে এবং ইয়ার ওয়াইজ সলভ করলে, এখানে তোমার কোন জিনিসটা বেশি বেনিফিট পাবে? যে তোমার এক্সাম মাইন্ডসেট এবং মেন্টাল অ্যাগিলিটি, এটা কিন্তু ডেভেলপ হবে। কারণ দেখো, তুমি যখন ইউপিএসসির প্রিলিমিনারি এক্সামে সকাল 9:30টায় পেন অ্যান্ড পেপার নিয়ে সামনে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা দেবে, তখন কিন্তু তুমি ওই একটা সাবজেক্ট থেকে প্রশ্ন পাবে না। ধরো তোমার যে সেটটা রয়েছে প্রিলিমিনারি এক্সামিনে,
এখানে ১ নম্বর প্রশ্ন এসেছে ইকোনমি থেকে। ২ নম্বর প্রশ্ন চলে এলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। আবার ৩ নম্বর প্রশ্ন চলে এলো জিওগ্রাফি থেকে। তো তোমার ব্রেইনকে কিন্তু জাম্প করতে হচ্ছে একটা সাবজেক্ট থেকে আরেকটা সাবজেক্ট। তাই তুমি যদি শুধু সাবজেক্ট ওয়াইজ প্রিলিমিনারি পিআইকিউ সলভ করে থাকো, তাহলে কিন্তু অরিজিনাল এক্সামে গিয়ে তোমার সমস্যা সৃষ্টি হবে। কিন্তু তুমি যদি ইয়ার ওয়াইজ প্র্যাকটিস করে থাকো, তাহলে তোমাকে এই যে অলরেডি তুমি নিজেকে ট্রেন করে নিচ্ছ যে অরিজিনাল এক্সাম পেপারে আমি তো একটার পর একটা সাবজেক্টের প্রশ্ন পাবো না। ১ম প্রশ্ন একটা অন্য সাবজেক্ট, ২য় প্রশ্ন আরেকটা সাবজেক্ট। তো সমস্ত সাবজেক্ট একসাথে মিলিয়ে আমাকে এক্সামটা দিতে হবে। তাই সেক্ষেত্রে ইয়ার ওয়াইজ অ্যানালিসিস করাটাও কিন্তু জরুরি। তো এক্ষেত্রে আমরা কি নেব? তাহলে আমরা ফাইনাল সলিউশন এটাতেই আসতে পারি, দেখেন, যে আমাদের দুটোই হাইব্রিড মডেলে চলতে হবে। যে আমাদেরকে ইয়ার ওয়াইজ অ্যানালিসিসও করতে হবে এবং সাবজেক্ট ওয়াইজ অ্যানালিসিসও কিন্তু করতে হবে। দুটোই করতে হবে। তাহলে তোমাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে, "স্যার আমি দুটো অ্যানালিসিস কিভাবে করব?" এটারও উত্তর রয়েছে। দেখো, ১ম টা হচ্ছে ফেজ 1। ফর এক্সাম্পল আমি আমার এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি এখন আজ থেকে ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামের প্রিপারেশন শুরু করলাম। তাহলে এখন আমি বিগিনার্স। আমি শুধুমাত্র এক্সাম প্যাটার্নটুকু জানি। কোন সাবজেক্ট পড়তে হবে কিচ্ছু জানি না। তাহলে আমি ১ম কোন উপায়টা গ্রহণ করব? আমি ১ম এ বেসিক যে সাবজেক্টস গুলো রয়েছে, যেগুলো ইউপিএসসি সিলেবাসে মেনশন রয়েছে, যেমন ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ইকোনমি, পলিটি, এই সমস্ত বিষয়গুলোর বেসিক যে বই বা স্টাডি মেটেরিয়াল, এই স্টাডি মেটেরিয়ালগুলো আমি পড়ে ফেলবো। তাতে এই বিষয়গুলোর উপর আমার যে আ ওভারঅল যে কনসেপ্ট, সেগুলো কিন্তু বিল্ড হয়ে যাবে। তারপর আমি কি শুরু করব? প্রতিটি সাবজেক্ট অনুযায়ী আমরা পিআইকিউ সলভ করা শুরু করব। ধরো আমার অর্থনীতির উপর সমস্ত চ্যাপ্টার্স গুলো পড়া হয়ে গেছে। তো আমি কি করব? আমি বিগত ১০ বছর বা ২০ বছর, যত বছরের তুমি পারবে, এই ১০ বছর বা ২০ বছরের ইকোনমি থেকে কি প্রশ্ন এসেছে, কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন এসেছে, সেই কম্পাইলেশনটা আমি নিয়ে সেগুলো সলভ করব। এর ফলে কি হবে? আমি বুঝতে পারবো যে আমি এতদিন যে পড়াশুনো করেছি অর্থনীতি বা ইকোনমি বিষয়টি, সেখানে আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে কি হয়নি। যদি আমি দেখি যে আমি কিছু পিআইকিউ সলভ করতে পারছি, তার মানে আমার প্রিপারেশন ভালো হয়েছে। আমার বেসিক লেভেলটা মজবুত হয়েছে এবং কিছু প্রশ্ন দেখবে তুমি সলভ করতে পারবে না। তাহলে কি করবে? যে টপিকগুলো তুমি সলভ করতে পারছো না, ধরো তুমি ভারতের যে জিডিপি, সেই জিডিপি রিলেটেড চ্যাপ্টার থেকে তুমি কোয়েশ্চেন সলভ করতে পারছো না। কিন্তু অপরদিকে ভারতের যে ট্যাক্স স্ট্রাকচার বা জিএসটি, সেই রিলেটেড কোয়েশ্চেনস তুমি সলভ করতে পারছো। তাহলে এখান থেকে তুমি একটা ওভারভিউ পাবে যে আমার এই চ্যাপ্টারটার প্রিপারেশন ভালো রয়েছে এবং এই চ্যাপ্টারটার প্রিপারেশন এখনো অতটা মজবুত হয়নি। তাহলে তুমি সেই চ্যাপ্টারের পিআইকিউ সলভ করবে ধীরে। এর ফলে কি হলো? তোমার প্রতিটা সাবজেক্টে ইউপিএসসি কি লেভেলের প্রশ্ন করছে সেই সম্বন্ধে কমপ্লিট ধারণা এসে যাবে এবং নিজের সম্পর্কেও একটা ধারণা তৈরি হবে যে আমার কোন জায়গাটা স্ট্রং রয়েছে এবং কোন জায়গাতে আমাকে এখনো পরিশ্রম করতে হবে। এটা হচ্ছে ফেজ 1 বা ফাউন্ডেশনাল ফেজের ব্যাপার। পরবর্তী ফেজটা কি হবে? পরবর্তী ফেজটা হবে যে তুমি ২য় বার রিভাইজ করবে। প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ যে এমসিকিউ বা সাবজেক্ট ওয়াইজ যে এমসিকিউ, সেগুলো তুমি আরেকবার রিভাইজ দেবে। কারণ যতবার তুমি রিভাইজ দেবে ততবার তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে এবং তুমি নতুন কনসেপ্টও জানতে পারবে। কারণ ইউপিএসসি প্রতি বছর নতুন টাইপের কোয়েশ্চেন জিজ্ঞেস করে। তো তুমি সেই সাথে তার সাথেও আপডেট হতে থাকবে। লাস্ট ফেজ হচ্ছে ফাইনাল স্টেজ। কারণ আমি আগেও বলেছি, অরিজিনাল পরীক্ষার সময় সকাল ৯:৩০ টায় তোমার হাতে যে প্রশ্নপত্র এসে পৌঁছবে, সেখানে কিন্তু পরপর একেকটা সাবজেক্ট থেকে প্রশ্ন থাকবে না। ১ম প্রশ্ন একটা সাবজেক্ট থেকে হতে পারে, পরের প্রশ্ন অন্য সাবজেক্ট থেকে হতে পারে। তো সেক্ষেত্রে এক্সাম হলে বসে তোমাকে সমস্ত সাবজেক্টের নলেজ একসাথে একত্রিত করে তোমাকে এক্সামটা দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু ইয়ার ওয়াইজ সলভ করাটা অবশ্যই জরুরি। এটাই হচ্ছে তোমার ফাইনাল স্টেজ। তুমি ১০ বছরের করতে পারো, লাস্ট 20 ইয়ার্সও করতে পারো। এইভাবে করবে এবং তুমি প্র্যাকটিস করবে কখন? সকাল ৯:৩০ থেকে ১১টা পর্যন্ত। কারণ এটাই হচ্ছে ইউপিএসসির অরিজিনাল টাইম এবং এটা শুধুমাত্র আমি জিএস পেপারের জন্য বলছি না কিন্তু। এটা তুমি সিস্যাট পেপারের ক্ষেত্রেও সেম সময়ে তুমি প্র্যাকটিস করবে। এতে কি হবে? তোমার ওই সকাল ৯:৩০ থেকে ১১:৩০ পর্যন্ত এবং যেটা সেকেন্ড হাফে যে সিস্যাট পেপার হয়, সেই সময়ে তোমার ব্রেইন কিন্তু অ্যাক্টিভেট মোডে থাকবে। একদম অ্যাক্টিভ মোডে থাকবে। যে এই সময় আমাকে সমস্ত সাবজেক্ট রিলেটেড কোয়েশ্চেন একসাথে সলভ করতে হবে। তো এই হচ্ছে ৩ টে ফেজ। যদি তুমি বিগিনার হও, তাহলে এখন সাবজেক্ট ওয়াইজ কোয়েশ্চেন সলভ করা শুরু করো এবং কিছুদিন পরে যখন তোমার বেসিক নলেজ এসে যাবে, তারপর তুমি ইয়ার ওয়াইজ সলভ
তো আশা করছি তোমরা এই ডাউটটা তোমাদের মধ্যে আর থাকবে না। যদি এছাড়া কোনো ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমরা তার উত্তর দিয়ে দেব। লাস্ট কিছু আমরা frequently asked questions যেগুলো তোমাদের মধ্য থেকে এসে থাকে, সেগুলো আমরা একবার ডিসকাস করে নিই। যে হোয়াট আর দ্য PIQs ইন ইউপিএসসি প্রিপারেশন? এটা আমি অলরেডি বলেছি যে PIQs কে বলা হয় সাধারণত কম্পাস। জাহাজের নাবিকরা যেরকম সমুদ্রে কোন দিকে তাদের গন্তব্য সেটা দেখার জন্য কম্পাস ইউজ করে, তোমরাও কিন্তু ইউপিএসসি অ্যাসপিরেন্ট হিসেবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনস কিন্তু তোমাদের দিক দেখাবে। কোন দিকে যেতে হবে এবং তোমরা সঠিক দিকে যাচ্ছ না ভুল দিকে যাচ্ছ সেটার দিশা দেখাবে কিন্তু এই ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনস। এবং সেটা তোমাকে দুটো ফেজেই করতে হবে। সাবজেক্ট ওয়াইজও করতে হবে এবং ইয়ার ওয়াইজও করতে হবে। Should beginner solves PIQ subject wise or year wise? Already I have discussed this. When should I start solving year wise PIQs? এটা বললাম যে তোমার প্রিপারেশনটা যখন একটা লেভেলে পৌঁছে যাবে তারপর তুমি ইয়ার ওয়াইজ প্র্যাকটিস শুরু করো। কারণ এটা তোমার এক্সাম মাইন্ডসেট বা তুমি এক্সাম হলে বসে কিভাবে এক্সাম দেবে সেই মাইন্ডসেটটা বিল্ড করতে এবং এক্সাম টেম্পারামেন্ট বিল্ড করতে কিন্তু সাহায্য করবে। হাউ মেনি ইয়ার্স অফ PIQ শুড আই সলভ ফর ইউপিএসসি প্রিলিমস? দেখো 20 to 25 ইয়ার্স ইজ দ্য বেস্ট। কারণ তুমি যত বছরের PIQ সলভ করবে তত তুমি ইউপিএসসির প্যাটার্নটা বুঝতে এবং এই সমস্ত PIQs কিন্তু তুমি আমাদের রাইস আইএস এর ওয়েবসাইটে পেয়ে যাবে এবং ইউপিএসসির ওয়েবসাইটে তো অলরেডি অ্যাভেলেবল রয়েছে। ডু PIQs হেল্প ইন ইমপ্রুভিং এলিমিনেশন টেকনিক? দেখো এই রিলেটেড আমরা একটা সেপারেট ভিডিও নিয়ে আসবো। তো এখন আমি ওভারঅল বলে দিই, তুমি যখন ইউপিএসসি PIQs গুলো ভালো করে প্র্যাকটিস করবে না, তাহলে তুমি কোনটা ভুল স্টেটমেন্ট, কোনটা ঠিক স্টেটমেন্ট এই সম্বন্ধে তোমার অনেক আইডিয়া চলে আসবে এবং এটা কিন্তু সাবজেক্ট ওয়াইজ অ্যানালিসিস করার পরেই আইডিয়াটা আসবে। হোয়াট ইজ দ্য বেস্ট PIQ স্ট্র্যাটেজি ফর ইউপিএসসি আইএস এক্সাম? দেখো ইউপিএসসি আইএস এক্সাম ক্লিয়ার করার কোনো বেস্ট স্ট্র্যাটেজি হয় না। বাট অ্যাজ পার দ্য কমিউনিকেশন বিটুইন দ্য আইএস টপার্স আমরা এই সিদ্ধান্তে আসতে পেরেছি যে এইভাবে এই পদ্ধতিতে ফেজ 1, ফেজ 2, ফেজ 3 এই পদ্ধতি তুমি যদি অনুসরণ করো, তোমার কিন্তু ইউপিএসসি এক্সাম ক্লিয়ার করার প্রবণতা অনেকটাই বেড়ে যাবে। ক্যান PIQs প্রেডিক্ট ইউপিএসসি প্রিপারেশন? অফকোর্স। PIQ টাই কিন্তু কম্পাস। PIQ-র মাধ্যমে তুমি বুঝতে পারবে যে কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পোর্টেন্ট, কোন চ্যাপ্টারে আমাকে আরো বেশি পড়াশোনা করতে হবে, আর কোন চ্যাপ্টারগুলো থেকে ইউপিএসসি প্রতি বছর নতুন, নতুন ধরনের প্রশ্ন নিয়ে আসছে। তো এই আইডিয়াটা পাওয়ার জন্য কিন্তু PIQ তোমাকে মাস্ট সলভ করতে হবে। হোয়াট ইজ দ্য বিগেস্ট মিস্টেক অ্যাসপিরেন্ট মেক হোয়াইল সলভিং PIQ? বিগেস্ট মিস্টেক ইজ প্যাসিভ রিডিং। অর্থাৎ প্যাসিভ রিডিং কি জানো তোমরা? তুমি ধরো ২০২৫ সালের PIQ নিলে এবং তুমি জাস্ট PIQ গুলোর অ্যান্সার কি দেখলে এবং সলিউশন দেখলে পড়ে চলে গেলে। কিন্তু তুমি অ্যানালিসিস করলে না যে কোয়েশ্চেন নাম্বার 5 ২০২৫ সাল এবং কোয়েশ্চেন নাম্বার 9 ধরো ২০২০ সাল। এই দুটো প্রশ্ন সেম টপিক থেকে এসেছে। কিন্তু ২০২৫ এর প্রশ্নটা একটু কঠিন প্রশ্ন ছিল, ২০২০ র প্রশ্নটা একটু ইজি প্রশ্ন ছিল। এইটাকেই বলা হচ্ছে PIQ অ্যানালিসিস। কিন্তু তুমি যদি প্যাসিভ রিডিং করে চলে যাও, অতটা মনোযোগ দিয়ে না পড়ো এবং কানেক্ট না করো একটা বছরের PIQ র সাথে আরেকটা বছরের PIQ, তাহলে তুমি এই জিনিসগুলো মিস করে তোমরা কিন্তু এটা কখনোই করবে না। সবসময় প্রতি বছরের PIQ সলভ করার সময় দেখবে যে কোন টপিকগুলো রিপিটেড হচ্ছে। আমরা শীঘ্রই আরেকটা ভিডিও নিয়ে আসবো প্রতিটা সাবজেক্ট অনুযায়ী যে কোন সাবজেক্টের কোন, কোন চ্যাপ্টার থেকে এবং সেই চ্যাপ্টারের কোন, কোন টপিক থেকে ইউপিএসসি বারবার প্রশ্ন করছে এবং কোন লেভেলের প্রশ্ন করছে, সেগুলো কিন্তু আমরা ডিটেইলসে ডিসকাশন করব। ওকে? তো চলো আজকের ভিডিও এখানেই রাখছি। থ্যাংক ইউ সবাইকে। ডাউট থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো এবং তোমার বন্ধু যারা ইউপিএসসি প্রিপারেশন নিতে ইচ্ছুক বা নিচ্ছে বর্তমানে, তাদের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ।